শুনছিলেন হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস দেবী। আজ তৃতীয় পর্ব। স্যার, ভিতরে আসবো? এসো। কি ব্যাপার? মিসির আলি মেয়েটিকে ঠিক চিনতে পারলেন না। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা। মিসির আলি পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা। কারো নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভ্রু কুঞ্চিত হল। নাম মনে না করতে পারার একটাই কারণ, মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকতে নাম মনে থাকত। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেকেন্ড ইয়ারের। একদিন এসেছিলাম আমরা 4 বন্ধু। ও হ্যাঁ, এসেছিল তোমরা, মনে পড়েছে। আজ কি ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগলো। তার মানে কি? কমবয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন। তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ডকারখানা করে বসে। তোমার কি ব্যাপার বলো? স্যার, আমি ওই ইএসপির টেস্টটা আবার দিতে চাই। একবার তো দিয়েছ, আবার কেন? নিসার আলি বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইএসপি আছে। এরকম মনে হবার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লক্ষণ ভালো নয়। মিসির আলি গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। তুমি কি অন্য কিছু বলতে চাও? জি না স্যার, আমি যাই, সালাম আলাইকুম। মিসির আলি গম্ভীর হয়ে বসে রইলেন। এ মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজেই একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12টায় একটা ক্লাস ছিল। মিসির আলি গিয়ে দেখলেন কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে কি? এরকম কিছু শোনেননি। সামনে হয়তো টার্ম পরীক্ষা আছে। টার্ম পরীক্ষা থাকলে ছাত্ররা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলি ভ্রু কুঁচকে খালি ক্লাসে মিনিট 5 বসে রইলে। গত রাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্যে পড়াশোনা করেছে। এই অবস্থা হবে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটি ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকেই করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল। পাগল টাগল ভাবছে বোধহয়। মিসির আলি উঠে পড়লে। আজকের দিনটি শুরু হয়েছে খারাপভাবে। একটি কাজও ঠিকমতো হচ্ছে না। মিসির আলি ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন। তার কপালে মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার টেশার হয়েছে বোধহয়। ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টার দিকে। এই অসময়েও বসার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটি যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে? জি, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই অসময়ে? অফিস নেই? ছুটি নিয়ে এলাম। কি ব্যাপার? রানুর শরীরটা বেশি খারাপ। ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছেন। বসেন। চাটা দিয়েছে? জি, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ। বসুন, আমি কাপড় ছেড়ে আসি। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখের নিচেই কালি পড়েছে। তার মানে রাতে ঘুমাতে পারছেন না। এরকম হওয়ার কথা নয়। মিসির আলি চিন্তিত মুখে ভেতরে ঢুকলে। তার ফিরে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন, ব্যাপারটা কি? আনিস ইতস্তত করে বলল, ভূত প্রেত বলে সত্যি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক সময় অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে। আমি কনফিউজ হয়ে গেছি। অর্থাৎ এখন ভূত প্রেত বিশ্বাস করতে শুরু করেছেন? আনিস চুপ করে রইল। এর কারণটা বলেন শুনি। নানা রকম শব্দ হয় ঘরে। তাই নাকি? আপনি নিজে শোনেন? জি, শুনি। গন্ধও পাই। ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলি চুরুট ধরালেন।
আনিস বলল, গতরাতে ঘরের মধ্যে কেউ যেন নূপুর পায়ে হাঁটছিল। এই নূপুরের শব্দ প্রথম কে শোনে? আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন। ব্যাপারটি আপনার মনোজগতে। আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। না ভাই, আমি শুনব না। আমি খুব শক্ত ধরনের মানুষ। খুবই যুক্তিবাদী লোক আমি। আপনি আসুন না একবার। ঠিক আছে, যাব। কবে আসবেন? আজ আসতে পারবে? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে। প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পাবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসে নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে? সেই সৌরভকে আপনি একটি আধ্যাত্মিক রূপ দেন? হতে পারে? পারে, কিন্তু শব্দটা? কোনো একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে। মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস। আনিস সাহেব, সে আপনাকে এমন সব জিনিস দেখাতে বা শোনাতে পারে যার আসল কোনো অস্তিত্ব নেই। আপনি কি উঠছেন? জি। আচ্ছা ঠিক আছে, যান। আমার নিজেরও মাথা ধরেছে। 2টো প্যারাসিটামল খেয়েছি, লাভ হচ্ছে না। জ্বরও আসছে বলে মনে হয়। শরীরটা গেছে। বেশিদিন বাঁচব না। পত্রিকা খুলে নীলু অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলো এক। জিপিও বক্স নাম্বারও ৭৩। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছিল এই বিজ্ঞাপনটি আর কোনোদিন ছাপা হবে না। এর প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছা হলো দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্য একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন? ও, তুমি আমার ছাত্রী। কোন ইয়ার? থার্ড ইয়ার স্যার। নীলু আমার নাম। নীলুফার। ও আচ্ছা, নীলুফার। তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি। তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে ৩ তলায় নিয়ে গেল। ফেরবার পথে আমাদের বাসা হয়ে যাবেন স্যার। যেতেই হবে। আচ্ছা দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসল। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি করে বলতাম, তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছো? হ্যাঁ। খুব অবাক হয়েছো? জি। আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সবকিছু আগে বলে দিতে পারো। এটি তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো। বিশ্বাস করতে ইচ্ছা হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবে? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কি জন্যে? কয়েকটা কথা জিজ্ঞেস করব। মিসির আলি, কি নাম? জিতু। জিতু মিয়া। দেশ কোথায়? টাঙ্গাইল। শুনলাম ২-১ দিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছ? জি, পাইছি। কি দেখেছ? পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতাছে। সুন্দরী? জি, খুব সুন্দর। রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। জি না। অন্ধকারে তুমি মানুষ কিভাবে দেখলে? নিশ্চুপ। আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছ। জিতু, নিশ্চুপ। মিসরা, আচ্ছা জিতু মিয়া, তুমি যাও। শোনো, ১ প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্যে।
ক্যাপস্টার, নাও টাকা নাও। জি তুমি চলে গেল। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টারই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের বুদ্ধি একটু বেশি। আচ্ছা, এখন যে খুটখাট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথাই কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট। রান্নাঘর থেকে আসছে না? হুম, এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধহয়। আপনি রান্নাঘর দেখবেন? আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়? জি। ইঁদুর মরা কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না। ওটা ইঁদুরের শব্দ। রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্য শব্দটা বেশি হয় রান্নাঘরে। বুঝলে? হুম। যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। আরেক কাপ চা খাবেন? না, এখন উঠব। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আর একটু বসুন। আপনাকে একটা গল্প বলবো। আজ আর না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আনবার আগেই আনিস এসে পড়ল। তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। ১০,০০০ টাকার একটা চেকের হিসাব গন্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম-টিশ্রাম করেন। আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনব। কি গল্প? জানি না কি গল্প, ভয়ের কিছু হবে। রানু বলল, না ভয়ের কি না। তুমি গোসল-টোসল সেরে এসে চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না? না, সব গল্প সবার জন্যে না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না। বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করল খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে। সপ্তাহখানিকও হয়নি। সেই সময় এক কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের ৬ তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের ১৪ তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকায় করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালে বোয়ালের কোনো স্বাদ নেই জানেন তো। কিন্তু সোনাপোতার বোয়ালে বর্ষাকালেই নাকি সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকেই হঠাৎ করে খুব দিন খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের। কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে পড়লাম। দোতলার কোণার দিকের একটা ঘরে আজেবাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁপতে শুরু করলাম। তখন হঠাৎ একটি মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে। কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। মিসির আলি বললেন, এইটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় ওদের সত্যি সত্যি নৌকাডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজেই তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মন ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনই বলেছে কথা তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলার নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্য বারান্দায় অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কি ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলেই দেখবেন আমি ঠিকই বলছি। আমি অনেক কিছুই বলতে পারি।
নীলু কি ভাবছে? নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটা তো স্বাভাবিক। একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাবে। এটা বলার জন্যে কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দায় দাঁড়িয়েছিল। সে খুব অনুরোধ করল যাতে স্যার এক কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে, প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার উপর এখন আর কোনো কাজ করে না। খুব খারাপ লক্ষণ। নীলুর বাবা বারান্দায় বসেছিলেন। নীলুকে বেরোতে দেখে তিনি ডাকলেন, নীলু, কোথায় যাচ্ছ মা? একটু বাইরে যাচ্ছি। কিন্তু এইটুকু বলতেই নীলুর গলা কেঁপে গেল, গাল লাল হলো। তিনি তা লক্ষ্য করলেন। বিস্মিত গলায় বললেন, বাইরে কোথায়? নীলু জবাব দিল না। কখন ফিরবে মা? ৮টা বাজার আগেই ফিরব। গাড়ি নিয়ে যাও। গাড়ি লাগবে না। তোমার কিছু লাগবে বাবা? চা বানিয়ে দিয়ে যাব? না, চা লাগবে না। একটু সকাল সকাল ফিরিস মা, শরীরটা ভালো না। সকাল সকালই ফিরব। বিকেলের আলো নরম হয়ে এসেছে। সবকিছু দেখতে অন্যরকম লাগলো নীলুর চোখে। নিউ মার্কেটের পরিচিত ঘরগুলো যেন অচেনা, যেন ওদের এক ধরনের রহস্যময়তা ঘিরে আছে। কেমন আছো নীলু? নীলু তৎক্ষণাৎ তাকাতে পারল না। তার লজ্জা করতে লাগতো। তার ভয় ছিল আজ হয়তো সে আসবে না। প্রিয়জনদের দেখা তো এত সহজে পাওয়া যায় না। আজ তুমি দেরি করে এসেছো, 5 মিনিট দেরি। তোমার জন্য শাস্তি হওয়া দরকার। কি শাস্তি? সেটা আমরা চা খেতে খেতে ঠিক করব। খুব চায়ের পিপাসা হয়েছে। কোথায় চা খাবেন? এখানে কোথাও। আর শোনো নীলু, চা খেতে খেতে তোমাকে আমি একটা কথা বলতে চাই। খুব জরুরি কথা। এখন বলো, হাঁটতে হাঁটতে বলো। না, এই কথা হাঁটতে হাঁটতে বলা যায় না। বলতে হয় মুখোমুখি বসে, চোখের দিকে তাকিয়ে। নীলুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে কোনো মতে বলল, ঠিক আছে চল, বসি কোথাও। কি বলতে চাই তা কি বুঝতে পারছো? না। বুঝতে পারছো নীলু? মেয়েরা এইসব জিনিস খুব ভালো বুঝতে পারে। নীলুর গা কাঁপতে লাগলো। অন্য এক ধরনের আনন্দ হচ্ছে, অন্য এক ধরনের সুখ। মনে হচ্ছে পৃথিবীতে এখন আর কেউ নেই। চারিদিকে সীমাহীন শূন্যতা। শুধু তারা দুজন হাঁটছে, হেঁটেই চলেছে। কেমন যেন এক ধরনের কষ্ট হচ্ছে বুকের মধ্যে। ওরা একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। চায়ের সঙ্গে আর কিছু খাবে? না। খাও না, কিছু খাও। সে বয়কে ডেকে কি যেন বলল, মিলু শুনতে পেল না। কোনো কিছুতেই তার মন বসছে না। সব তার কাছে অস্পষ্ট লাগছে। কি নীলু, কিছু বলো, চুপ করে আছো কেন? কি বলবো? যা ইচ্ছা বলো। নীলু ইতস্তত করে বলল, আপনি ওই বিজ্ঞাপনটা আবার দিয়েছেন কেন? সে হাসল শব্দ করে। দেখেছো বিজ্ঞাপনটা? হ্যাঁ। মন খারাপ হয়েছে? নীলু কিছু বলল না। বলো, মন খারাপ হয়েছে? হ্যাঁ। সে আবার শব্দ করে হাসল। তারপর ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, আমি পত্রিকার অফিসে টাকা দিয়ে রেখেছিলাম। কথা ছিল প্রতি মাসে 2 বার করে ছাপবে। তোমার সঙ্গে দেখা হওয়ার পর তার আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটা বলা হয়নি। আগামীকাল বন্ধ করে দেব। এখন খুশি তো? নীলু জবাব দিল না। বলো, এখন তুমি খুশি? এইভাবে চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। বলো, তুমি খুশি? হুম। সে আরেক দফা চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরালো। খানিকক্ষণ দুইজনেই কোনো কথা বলল না। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৃথিবী বড় সুন্দর গ্রহ। এতে বেঁচে থাকতে সুখ আছে। নীলু, হুম, তোমাকে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটা বলি। বলো। দেখো নীলু, সারা জীবন পাশাপাশি থেকেও একসময় একজন অন্যজনকে চিনতে পারে না। আবার এমনও হয় এক পলকের দেখায় একে অন্যকে চিনে ফেলে। ঠিক না? নীলু জবাব দিল না। বলো, ঠিক না? হ্যাঁ। তোমাকে প্রথম দিন দেখেই সে চুপ করে গেল। নীলুর চোখে জল এলো। নীলু,
আর যদি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, তাহলে তোমার আপত্তি আছে? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, জবাব দিল না। সে মুখ ঘুরিয়ে বসেছিল। সে তার চোখের জল তাকে দেখাতে চায় না। বলো নীলু, আপত্তি আছে? আমাকে ৮টার মধ্যে বাড়ি ফিরতে হবে। ৮টার আগেই আমরা বাড়ি ফিরব। এসো উঠি। সে নীলুর হাত ধরল, ভালোবাসার স্পর্শ, যার জন্যে তরুণীরা সারা জীবন প্রতীক্ষা করে থাকে। রানু আজ অসময়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভাঙল তখন দিন প্রায় শেষ। আকাশ লালচে হতে শুরু করেছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচের বারান্দায় বিলু হাঁটছে একা একা। রানুর কেমন জানি অস্বস্তি বোধ হতে লাগলো, যেন কোথাও কিছু একটা অস্বাভাবিকতা আছে, সে ধরতে পারছে না। নিচে থেকে বিলু ডাকলো, রানু ভাবি, চা খেলে নেমে এসো, চা হচ্ছে। চা খাবো না। আসো না বাবা, ইন্টারেস্টিং একটা ব্যাপার বলবো, কুইক। রানু নেমে গেল। তার মাথায় সূক্ষ্ম একটা যন্ত্রণা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, বমি বমি ভাব হচ্ছে। বারান্দায় নীলুর বাবাও ছিলেন। উপর থেকে তাকে দেখা যায়নি। তিনি নরম স্বরে বললেন, এখন তুমি কেমন আছো মা? জি ভালো। আমি আনিস সাহেবকে বলেছি বড় একজন ডাক্তার দেখাতে। পিজির একজন প্রফেসর আছেন, আমার আত্মীয়। তাকে আমি বলে দেখতে পারি। তুমি আলাপ করো আনিসের সাথে, কেমন? জি করব। বিলু বলল, বাবা, ঘরে গিয়ে তুমি চা খাও, তোমার ঠান্ডা লেগে যাবে। আমরা দুইজন বাগানে বসি। ভদ্রলোক চলে গেলেন সঙ্গে সঙ্গে। রানু বলল, নীলু কোথায়? ওর এক বন্ধুর বাড়ি গেছে। বন্ধুর বাড়ি যাওয়া এমন কোনো ব্যাপার নয়, তবু কেন জানি রানুর বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ভোতা এক ধরনের যন্ত্রণা হতে লাগলো মাথায়। বিলু বলল, রানু ভাবি, তোমাকে একটা গোপন কথা বলছি, টপ সিক্রেট, কাউকে বলবে না। না, বলবো না। ইভেন নীলু আপাকেও না, কারণ কথাটা তাকে নিয়েই। ঠিক আছে, কাউকে বলবো না। নীলু আপা ডুবে ডুবে জল খাচ্ছে, আজকে সকালে টের পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, নীলু আপার ট্রাঙ্ক ঘাটতে গিয়ে আবিষ্কার করেছি, জনৈক ভদ্রলোক দারুণ সব রোমান্টিক চিঠি লিখেছে নীলু আপাকে, খুব লতকালতকি। মিলু হাসল। রানু কিছু বলল না। তার মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে। দু একটা চিঠি পড়ে দেখতে চাও? না না, অন্যের চিঠি। আহ, পড়ো না, কেউ তো জানতে পারছে না। আমরা ব্যাপারটা টপ সিক্রেট রাখবো, তাহলেই তো হলো। না বিলু, আমি চিঠি পড়বো না। পড়বো না বললে হবে না, পড়তেই হবে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। যে আলো আছে তাতে দিব্যি পড়তে পারবে। বিলু ঘর থেকে চিঠি নিয়ে এলো। রানু চিঠিটি হাতে নিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বিলু অবাক হয়ে বলল, কি হয়েছে? না কিছু হয়নি। এরকম করছো কেন? মাথা ধরেছে, বড্ড মাথা ধরেছে। প্যারাসিটামল এনে দেব? তুমি চিঠিটা পড়ে আমাকে বলো ভদ্রলোক সম্পর্কে তোমার কি ধারণা। রানু চিঠি পড়ল। বিলু বলল, বলো, তোমার কি মনে হয়? রানু কিছু বলল না, এক হাতে মাথার চুল টেনে ধরল। তোমার কি হয়েছে? বড্ড শরীর খারাপ লাগছে, আমি এখন যাই। চা খাবে না? না বিলু। নীলু কখন ফিরবে বলে গেছে? না, সন্ধ্যার আগে আগেই ফিরবে বোধ হয়। তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? হ্যাঁ। তাহলে যাও, শুয়ে থাকো গিয়ে। রানু উপরে উঠে এলো। ঘর অন্ধকার। বাতি জ্বালাতে ইচ্ছে হলো না। শুয়ে পড়ল বিছানায়। আনিস আজ রাতে ফিরতে দেরি করবে। তার অফিসে কি জানি সব ঝামেলা হচ্ছে। রানু ডাকলো, জিতু, জিতু মিয়া। কেউ সাড়া দিল না। জিতু কি বাসায় নেই? জিতু, জিতু। কোনো উত্তর নেই। জিতু মিয়া ইদানিং বেশ লায়েক হয়েছে। রানু কিছু বলে না বলেই হয়তো বিকেলে খেলতে গিয়ে সন্ধ্যা পার করে বাড়ি ফেরে। বকাঝোকা তার গায়ে লাগে না। রান্নাঘরে খুটখুট শব্দকর হচ্ছে। ইঁদুর, নিশ্চয়ই ইঁদুর। তবু রানু বলল, কে? খুটখুট শব্দ থেমে গেল। ইঁদুর ছাড়া আর কিছু নয়। কিন্তু সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছে, কড়া ফুলের গন্ধ। রানুর ইচ্ছে হলো ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। রানু দুর্বল গলায় ডাকলো, জিতু, জিতু মিয়া। আর ঠিক তখন কে একজন ডাকলো, রানু,
রানু? এই ডাক রানুর চেনা। এই জীবনে সে অনেকবার শুনেছে। তবে এটা কিছু নয়। প্রফেসর সাহেব বলেছেন অডিটরি হ্যালুসিনেশন। আসলেই তাই। এছাড়া আর কিছু নয়। রানু? রানু? কে? কে তুমি? রানুর মনে হলো কেউ একজন যেন এগিয়ে আসছে। তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ছোট্ট ছোট্ট পা নিশ্চয়ই। হালকা শব্দ। পায়ে কি নুপুর আছে? নুপুর বাজছে? রানু? রানু চোখ বন্ধ করে ফেললো। এসব সত্যি নয়। চোখের ভুল। রানু দুর্বল গলায় বলল, তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? না। কিশোরীর গলায় মৃদু হাসি শোনা গেল। তাকাও রানু, তাকালেই চিনবে। আমি চিনতে চাই না। তোমার বন্ধু নীলুর অনেক বিপদ, রানু। একদিন তোমার যে বিপদ ঘটতে যাচ্ছিল, তার চেয়েও অনেক বড় বিপদ। দরজায় ধাক্কা পড়ছে, জিতু এসেছে বোধহয়। রানু তাকালো। কোথাও কেউ নেই, ফুলের গন্ধ কমে আসছে। জিতু মিয়া বাইরে থেকে ডাকলো, আম্মা, আম্মা। রানু উঠে দরজা খুলল। আপনার কি হয়েছে? কিছু হয়নি। রানু এসে শুয়ে পড়ল। তার গায়ে প্রচন্ড জ্বর। সে বিছানায় ছটফট করতে লাগলো। কখন আসবে আনিস? কখন আসবে? জিতু, জি? নিচে গিয়ে দেখে আয় তো নীলু ফিরেছে কিনা। জিতু ফিরে এসে জানালো এখনো আসেনি। রানু একটি নিঃশ্বাস ফেলে ঘড়ি দেখল। 8টা বাজতে 4 মিনিট বাকি। কখন আসবে আনিস? সারাটা পাত নীলু চুপ করে রইল। একবার সে বলল, কি ব্যাপার, এত চুপচাপ যে? নীলু তারও জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সে আছে একটা ঘোরের মধ্যে। গান শুনবে? গান দিব? নীলু মাথা নাড়ল। সেটা হ্যাঁ কি না তাও স্পষ্ট হলো না। কি গান শুনবে? কান্ট্রি মিউজিক? কান্ট্রি মিউজিকে কার গান তোমার পছন্দ? নীলু জবাব দিল না। আমার ফেভারিট হচ্ছে জন ডেনভার। জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছো? না। খুব সুন্দর, অপূর্ব মেলোডি। সে ক্যাসেট টিপে দিতেই জন ডেনভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল। ক্যালিফোর্নিয়ার রকি মাউন্টেন হাই। কেমন লাগছে নীলু? ভালো। শুধু ভালো না বেশ ভালো? সেও জন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো। নীলুর মনে হলো ওর গানের গলাও তো চমৎকার। একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে গান জানেন কিনা, কিন্তু সে কিছু জিজ্ঞেস করলো না। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। গাড়ি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে তাও সে লক্ষ্য করছে না। একবার শুধু ট্রাফিক সিগন্যালে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন ভিখারি এসে ভিক্ষা চাইল। সে ধমকে উঠল কড়া গলায়। তারপর আবার গাড়ি চলল। নীলু ফিসফিস করে বলল, কটা বাজে? 7:35। তোমাকে 8টার আগেই পৌঁছে দেব। আপনার বাড়ি মনে হয় অনেক দূর? শহর থেকে একটু দূরে বাড়ি করেছি। কোলাহল ভালো লাগে না। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড কার যেন লেখা। না, টমাস হার্ডির। পড়ে দেখবে, চমৎকার। অথচ ট্র্যাজেডি হচ্ছে টমাস হার্ডিকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তুমি তার কোনো বই পড়েছ? না। পড়ে দেখবে, খুব রোমান্টিক ধরনের রাইটিং। গাড়ি ছুটে চলেছে মিরপুর রোড ধরে। হঠাৎ নীলু বলল, আমার ভালো লাগছে না। কি বললে? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। সে তাকালো নীলুর দিকে। একটা হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউম বাড়িয়ে দিল। গাড়ির গতি কমলো না। আমি বাসায় যাব। 8টার সময় আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। না, আজ আমি কোথাও যাব না, প্লিজ গাড়িটা থামান। আমি নেমে পড়ব। কেন? আমার ভালো লাগছে না, প্লিজ। সে তাকালো নীলুর দিকে। নীলু শিউরে উঠল। এ কেমন চাওনি? জানো, মানুষ নয় অন্য কিছু। প্লিজ গাড়িটা একটু থামান। কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো। কোনো রকম শব্দ করবে না। আপনি এরকম করে কথা বলছেন কেন? গাড়ির গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। ঝড়ের গতিতে পাশ দিয়ে দুটো ট্রাক গেল। লোকটি তার একটা হাত রাখলো নীলুর উরুতে।
নীলু শিউরে উঠে দরজার দিকে সরে গেল। লোকটি হাসল। এ কেমন হাসি? গাড়ি থামান, আমি চিৎকার করব। কেউ এখন তোমার চিৎকার শুনবে না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি ভয় দেখাচ্ছি না। আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি। আরো কিছুক্ষণ থাকো, বেশিক্ষণ নয়, এসে পড়েছি বলে। কি করবেন আপনি? তেমন কিছু না। নীলু এক হাতে দরজা খুলতে চেষ্টা করলো। লোকটি তাকিয়ে দেখলো, কিন্তু বাধা দিল না। দরজা খোলা গেল না। নীলু প্রাণপণে বলতে চেষ্টা করলো, আমাকে বাঁচাও, কিন্তু বলতে পারল না। প্রচুর ঘামতে লাগলো। প্রচন্ড তৃষ্ণাবোধ হলো। আনিস ফিরল রাত 8:30টায়। ঘর অন্ধকার, কারো কোনো সাড়া শব্দ নেই। রানু বাতি টাতি নিভিয়ে অন্ধকারে বসে আছে। জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফোপাতে ফোপাতে বলল, তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে? নীলুর বড় বিপদ। আনিস বুঝতে পারল না, অবাক হয়ে তাকালো। রানু থেমে থেমে বলল, নীলুর খুব বিপদ। কিসের বিপদ? কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে। সে গুছিয়ে কিছু বলতে পারছে না। রানু, তুমি শান্ত হয়ে বসো, তারপর ধীরে সুস্থে বলো কি হয়েছে নীলুর। ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে। লোকটা ওকে মেরে ফেলবে। রানু ফোপাতে লাগলো। আনিস কিছুই বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞেস করেছেন, কি এত দেরি যে? যার মেয়ের এত বড় বিপদ, সে এরকম স্বাভাবিকভাবে থাকবে কি করে? আনিস বলল, ওরা তো কিছু বলল না। ওরা কিছু জানে না। আমি জানি, বিশ্বাস করো, আমি জানি। আমাকে কি করতে বলো? আমি কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না। জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছো? না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছো? আমি সেটা তোমাকে বলতে পারবো না। তুমি যদি চাও আমি নিচে গিয়ে ওদের বলতে পারি, কিন্তু ওরা বিশ্বাস করবে না। রানু চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ওর শরীর অল্প অল্প কাঁপছে। আনিস বলল, নাকি মিসির আলি সাহেবের কাছে যাবে? উনি কোনো একটা বুদ্ধি দিতে পারে। যাবে? রানু কাপা গলায় বলল, তুমি নিজে কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ, করছি। একতলার বারান্দায় বিলু বসেছিল। ওদের নামতে দেখেই বিলু বলল, ভাবি, নীলু আপা এখনো ফিরছে না। বাবা খুব দুশ্চিন্তা করছেন। রানু কিছু বলল না। তোমরা কোথায় যাচ্ছ ভাবি? রানু তারও জবাব দিল না। রিকশায় উঠেই সে বলল, আমাকে ধরে রাখো, খুব ভালো লাগছে। আনিস তার কোমর জড়িয়ে বসে রইল। রানুর গা শীতল। রানু খুব ঘামছে। জ্বর নেমে গেছে। রানু চোখ বড় বড় করেও বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিসির আলি চুপ করে রইলেন। আগে আপনি বলুন, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। তুমি নিজে যা সত্যি বলে মনে করেছো তাই বলেছ। তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। কিন্তু যদি সত্যি হয় তখন? মিসির আলি সিগারেট ধরিয়ে কাশতে লাগলেন। বলুন, যদি আমার কথা সত্যি হয়, যদি মেয়েটা মারা যায়? মিসির আলি শান্ত স্বরে বললেন, ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না। মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না, নাকি জানো? না, জানি না। ছেলেটির নাম ধামও জানো না? ছেলেটি দেখতে খুব সুন্দর, আমার এরকম মনে হচ্ছে। এই শহরে খুব কম হলেও 10,000 সুন্দর ছেলে আছে। আমরা কিছুই করব না? পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটি মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্ট লোকের খপ্পরে পড়েছে। কিন্তু তাতেও একটা মুশকিল আছে। 24 ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পারসন হিসেবে গণ্য করে না। রানু আবার বলল, কিছুই করা যাবে না? মিসির আলি গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠেছে। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রানু, তুমি যদি ওই লোকটির কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো, তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে। ঠিকানা কোথায় পাবো? তা তো রানু আমি জানি না। যেভাবে খবরটি পেয়েছো সেভাবেই যদি পাও।
রানু উঠে দাঁড়ালো। মিসির আলি সাহেব বললেন, যাচ্ছ নাকি? হ্যাঁ, বসে থেকে কি করব? নীলুদের সবকটি ঘরে আলো জ্বলছে। রাত প্রায় 11টা বাজে। নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানের কাছে দাঁড়িয়ে আছেন। রানুদের ঢুকতে দেখে এগিয়ে এলেন, কিন্তু কিছু বললেন না। রানু মাথা নিচু করে তিতলায় উঠে গেল। নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে। 2টি গাড়ি এসে থামলো। মনে হয় ওরা খুঁজতে শুরু করেছেন। পুলিশের কাছে নিশ্চয়ই লোক গিয়েছে। নীলুর বাবা অস্থির ভঙ্গিতে বাগানে হাঁটছেন। ছোট্ট একটি ঘর, কিন্তু 200 পাওয়ারের একটি বাতি জ্বলছে ঘরে। চারদিক ঝলমল করছে। লোকটি একটি চেয়ারে বসে আছে। নীলু লোকটির মুখ দেখতে পাচ্ছে না, কারণ লোকটি বসে আছে তার পেছনে। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাবার কোনো উপায় নেই নীলুর। নাইলনের চিকন দড়ি তার গা কেটে বসে গেছে। চারদিকে কোনো সাড়া শব্দ নেই। মাঝে মাঝে দূরের রাস্তা দিয়ে দ্রুতগামী ট্রাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীলু থেমে থেমে বলল, আপনি কি আমাকে মেরে ফেলবেন? কেউ কোনো জবাব দিল না। আমি আপনার কোনো ক্ষতি করিনি। কেন আমাকে ভয় দেখাচ্ছেন? প্লিজ আমাকে যেতে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না। কেউ আপনার কথা জানবে না। পেছনের চেয়ার একটু নড়ে উঠল। ভারী গলায় লোকটি কথা বলল, কেউ জানলেও আমার কিছু যায় আসে না। কেন আপনি এরকম করছেন? আমি একজন অসুস্থ মানুষ। মাঝে মাঝে আমাকে এরকম করতে হয়। আপনি কি আমাকে মেরে ফেলবেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি হাত বাড়িয়ে বাতি নিভিয়ে দিল। চারদিকে ঘন অন্ধকার। নীলু চাপা স্বরে ডাকলো, মা, মা গো। চুপ করে থাকো, কোনো কথা বলবে না। কেন এরকম করছেন আপনি? আমি একজন অসুস্থ মানুষ। পৃথিবীতে কিছু অসুস্থ মানুষ থাকে। আপনি কি আমার মতো আরো অনেক মেয়েকে এইভাবে ফাঁদে পেতে এনেছেন? কোনো জবাব পাওয়া গেল না। লোকটি এগিয়ে এসে নীলুর গায়ে হাত রাখল। এই কি সেই ভালোবাসার স্পর্শ? নীলু ডাকলো, মা, মা গো। চুপ করে থাকো। আপনি মানুষ না অন্য কিছু? বেশিরভাগ সময়ই আমি মানুষ থাকি, মাঝে মাঝে অন্যরকম হয়ে যাই। লোকটি শব্দ করে হাসলো। কি কুৎসিত হাসি! ঘরে একটু বাতাস নেই, দম বন্ধ হয়ে আসছে। নীলু প্রাণপণে তার একটা হাত ছুটিয়ে আনতে চেষ্টা করছে। যতই চেষ্টা করছে দড়িগুলো ততই যেন কেটে কেটে বসে যাচ্ছে। কেন, কেন আপনি এরকম করছেন? বলেছি তো নীলু, অনেকবার বললাম তোমাকে, আমি অসুস্থ। কি করবেন আপনি? অন্যদের যা করেছি তাই করব। কি করেছেন অন্যদের? লোকটি হেসে উঠল। নীলু কাতর স্বরে বলল, আপনি দয়া করুন, আমি আপনার পায়ে পড়ি, প্লিজ। আমি আপনার কথা কাউকে বলবো না। তা কি হয়? বিশ্বাস করুন, আমি আমার কথা রাখি। কাউকে আমি আপনার কথা বলবো না। লোকটি ফিরে যাচ্ছে। নীলু কি বেঁচে যাবে? লোকটি কি তাকে ছেড়ে দেবে? নীলু গুছিয়ে চিন্তা করতে পারছে না। সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। লোকটি একটি ড্রয়ার খুলল। ঘর অন্ধকার। নীলু কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু সে নিশ্চিত জানে তার হাতে ধারালো কিছু একটা আছে, খুর জাতীয় কিছু। লোকটি সেটি বাঁ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ। আসবে, সে একসময় এগিয়ে আসবে তার কাছে। খুব কাছে কোথাও রিকশার টুনটুন শোনা গেল। নীলু প্রাণপণে চেঁচালো, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরুলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রানুর অবস্থা খারাপ হতে লাগলো। বারবার বলতে লাগলো, উফ, বড্ড গরম লাগছে। আনিস সমস্ত দরজা জানালা খুলে দিল, ফ্যান ছেড়ে দিল, তবু তার গরম কমলো না। রানু কাতর স্বরে বলল, তুমি আমাকে ধরে থাকো, আমার বড্ড ভয় লাগছে। এই তো আমি তোমাকে ধরে আছি। কিসের এত ভয় রানু? আমার সামনে ওই লোকটা বসে আছে, আমি স্পষ্ট দেখছি। ওর হাতে একটা খুর।
রানু ফোপাতে শুরু করলো, ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত, যত তাড়াতাড়ি নেওয়া যায় ততই ভালো। আনিস ডাকলো, জিতু, জিতু মিয়া। কিন্তু জিতু মিয়ার ঘুম ভাঙলো না। রানু বলল, তুমি আমাকে একা রেখে কোথাও যেতে পারবে না, আমার বড় ভয় লাগছে। কোনো ভয় নাই রানু, লোকটি খুর হাতে বসে আছে, তবু তুমি বলছো ভয় নেই। এইসব তোমার কল্পনা। এসো, তোমার মাথায় একটু পানি দিই। তুমি কোথাও যেতে পারবে না, ওই লোকটি এখন উঠে দাঁড়িয়েছে। তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আরো শক্ত করে ধরো। আনিস তাকে জড়িয়ে ধরে বসে রইল। রানু ক্ষীণ কণ্ঠে বলল, আমি তোমাকে একটা কথা কখনো বলিনি। একবার একজন লোক আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল। রানু, এখন তোমাকে কিছুই বলতে হবে না, দয়া করে চুপ করে থাকো। না, আমি বলতে চাই। সকাল হোক, সকাল হলেই শুনবো। মাঝে মাঝে আমার মনে হয় একজন কেউ আমার সঙ্গে থাকে। রানু, চুপ করে থাকো। না, আমি চুপ করে থাকবো না, আমার বলতে ইচ্ছে করছে। যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু আজ সে কিছুতেই আসছে না। তার আসার কোনো দরকার নেই, তুমি বুঝতে পারছো না, তার আসার খুব দরকার। রাত 1:30টার দিকে নিচ থেকে বিলুর কান্না শোনা যেতে লাগলো। অনেক লোকজনের ভিড়, কথাবার্তা শোনা যাচ্ছে। রানু বলল, বিলু কাঁদছে, বড় খারাপ লাগছে আমার। রানু, তুমি একটু শুয়ে থাকো, আমি জিতুকে ডেকে দিচ্ছি। তুমি কোথায় যাবে? আমি একজন ডাক্তার নিয়ে আসবো। আমার মোটেই ভালো লাগছে না, তুমি আমাকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না। রানুর কথা জড়িয়ে যেতে লাগলো। একসময় বিছানায় নেতিয়ে পড়ল। আনিস ছুটে গেল ডাক্তার আনতে। বড় রাস্তার মোড়ে একজন ডাক্তারের বাসা আছে। ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। আনিস ফিরে এসে ঘরে ঢুকবার মুখেই তীব্র ফুলের গন্ধ পেল। ঘরের বাতি নেভানো। কে নিভিয়েছে বাতি? আনিস ঢুকতেই রানু বলল, ও এসেছে। কে? কে এসেছে? তুমি গন্ধ পাচ্ছ না? আনিস এগিয়ে এসে রানুর হাত ধরল। গা ভীষণ গরম। রানু বলল, ও নীলুর কাছে যাবে। রানু, শুয়ে থাকো। হুম, শোবো কিভাবে? ও একা যেতে ভয় পাচ্ছে, আমিও যাবো ওর সঙ্গে। ও আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বলতে বলতে রানু খিলখিল করে হাসল। আনিস বারান্দায় দাঁড়িয়ে রাখলো, রহমান সাহেব, রহমান সাহেব, ভাই একটু আসুন, আমার বড় বিপদ। রহমান সাহেব ঘরে ছিলেন না। তার স্ত্রী বেরিয়ে এলেন। তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে? আপনি একটু আসুন, আমার স্ত্রী কেমন যেন করছে। ভদ্র মহিলার সঙ্গে সঙ্গে এলেন এবং ঘরে ঢুকেই অবাক হয়ে বললেন, নুপুরের শব্দ না? রানু কিশোরী মেয়ের গলায় খিলখিল করে হাসল। কি হয়েছে ওনার? আপনি একটু বসুন ওর পাশে, আমি ডাক্তার নিয়ে আসি। আনিস ছুটে বেরিয়ে গেল। ফুলের সৌরভ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। রানু হাসি মুখে বলল, আমার সময় বেশি নেই। ওই লোকটি এগিয়ে আসছে। কোন লোক? আপনি চিনবেন না, না চেনাই ভালো। ভদ্র মহিলা রানুর হাত ধরল। উত্তাপে গা পুড়ে যাচ্ছে। তিনি কি করবেন ভেবে পেলেন না। আনিস ডাক্তার নিয়ে ফেরার আগেই রানু মারা গেল। ঘর অন্ধকার, কিন্তু চোখে অন্ধকার সয়ে আসছে। আবছা মতো সবকিছু দেখা যায়। বাড়িটা কোথায়? শহর থেকে অনেক দূরে কি? কোনো শব্দ নেই। কত রাত এখন? বাড়িতে এখন ওরা কি করছে? বিলু কি ঘুমিয়েছে মশারি ফেলে? না, না, আজ কেউ ঘুমায়নি। আজ সবাই ছুটোছুটি করছে, সবাই খুঁজছে নীলুকে। কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশের গাড়ির শব্দ শোনা যাবে। বাবা এসে বলবেন, কোনো ভয় নেই মামুনি। চেয়ার নড়ার শব্দ হলো। লোকটি কি উঠে দাঁড়িয়েছে? তার হাতে ওটা কি? নীলু মনে মনে বলল, বাবা, আমি একজন অসুস্থ লোকের হাতে আটকা পড়েছি, আমাকে তোমরা বাঁচাও। আমার আর মোটেও সময় নেই বাবা, তোমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। লোকটি এগিয়ে আসছে।
পেছন থেকে সে খুব ধীর গতিতে এগিয়ে এলো সামনে। এখন নীলু আবছাভাবে লোকটির মুখ দেখতে পাচ্ছে। কি সুন্দর একটি মুখ। নীলু বিড়বিড় করে বলল, প্লিজ দয়া করুন। লোকটি অদ্ভুত শব্দ করল। এটি কি হাসির শব্দ? নীলুর গা গোলাচ্ছে। নীলু চিত হয়ে থাকা অবস্থাতেই মুখ ভর্তি করে বমি করল। দুঃস্বপ্ন, সমস্তটাই একটা দুঃস্বপ্ন। এক্ষুনি ঘুম ভেঙে যাবে, আর নীলু দেখবে বিলু বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে, তার বুকের উপর একটা গল্পের বই। এখানে যা ঘটছে তা সত্যি হতে পারে না। লোকটি তার পাশে দাঁড়িয়ে হাত বাড়ালো। নীলু চাপা গলায় বলল, আমার গায়ে হাত দেবেন না প্লিজ। লোকটি হেসে উঠেছে শব্দ করে। আর ঠিক তখনই নূপুরের শব্দ শোনা গেল, যেন কেউ একজন এসে ঢুকেছে এ ঘরে। লোকটি ভারী গলায় বলল, কে কে এখানে? তার উত্তরে অল্প বয়সী একটি মেয়ে খিলখিল করে হেসে উঠল। লোকটি চেঁচালো, কে কে? কোনো উত্তর পাওয়া গেল না। শুধু ঘরের শেষ প্রান্তের একটা জানালা খুলে ভয়ানক শীতল একটা হাওয়া এসে ঢুকলো ঘরে। সে হাওয়ায় ভেসে এলো অদ্ভুত মিষ্টি একটা গন্ধ। নীলুর মনে হলো একটি মেয়ে যেন নূপুর পায়ে দিয়ে তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে একবার মেয়েটি তাকে স্পর্শ করলো। তার এক্ষুনি নীলুর কথা মনে হলো। আর কোনো ভয় নেই। নীলু দেখলো লোকটি ক্রমে দেয়ালের দিকে সরে যাচ্ছে। একবার সে চাপা স্বরে বলল, তুমি কে? মিষ্টি একটা হাসি শোনা গেল তখন। ফুলের গন্ধ আরো তীব্র হলো। অন্য কোনো ভুবন থেকে ভেসে এলো নূপুরের ধ্বনি। লোকটির গা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, এসব কি হচ্ছে? কে এখানে? কে? কেউ তার কথার জবাব দিল না। একটা দুষ্টু মেয়ে শুধু হাসতে লাগলো। ভীষণ দুষ্টু একটি মেয়ে। তার পায়ে নূপুর, তার গায়ে অপার্থিব এক ফুলের গন্ধ। মেয়েটি এবার দুই হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লোকটির দিকে। লোকটির কর্কশ কণ্ঠ শোনা গেল, এইসব কে কে কে? তার উত্তরে সমস্ত ঘরময় মিষ্টি খিলখিল হাসি ঝমঝম করতে লাগলো। লোকটি চাপা গলায় বলে উঠল, আমাকে বাঁচাও, বাঁচাও। দুষ্টু মেয়েটি আবার হাসলো, যেন খুব একটা মজার কথা।